This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আমি আত্রি আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। আত্রি, আমাদের সবার প্রথমে না দিল্লি বিস্ফোরণ কাণ্ডের দিকে নজর রাখতে হবে, কারণ এই মুহূর্তে একটা বড় গুরুত্বপূর্ণ খবর আসছে, বিগ ব্রেকিং নিউজ বলা যেতে পারে। কারণ এনআইএ জালে উমর নবীর মূল সহযোগী আমির রশিদ আলীকে, কারণ এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে তার একটা সরাসরি যোগ রয়েছে, কারণ তার নামে মানে এই আমিরের নামেই i20 গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপ। এটা তো একটা বড় খবর এই মুহূর্তে। আমিরের সন্ধান পেলাম আমরা, এবং আমির শুধুমাত্র কি গাড়ির রেজিস্ট্রেশন, না আরো জঙ্গি নাশকতার সঙ্গে আরো কোনো বড় গুরুত্ব রয়েছে, তার বড় ভূমিকা রয়েছে তার? দেখো, দিল্লি পুলিশের হাত থেকে এনআইএ এর হাতে লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত যাওয়ার পর এই প্রথম বড় ব্রেক থ্রু এনআইএ যেমনটা জানিয়েছে যে দিল্লি জুড়ে যে চিরুনি তল্লাশি এনআইএ এর গোয়েন্দারা চালাচ্ছিলেন, তাতে আমির রশিদ আলী বলে জম্মু কাশ্মীরের পাম্পোরের বাসিন্দা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই আমির রশিদ আলী হচ্ছে উমর নবী, মানে যে সুইসাইড বম্বার, তার মূল সহযোগী, যে বিস্ফোরণে 10 জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। আমির রশিদ আলীর নামেই যে বিস্ফোরক পোড়া i20 গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেই গাড়িটি কেনা হয়েছে। এবং শুধু তাই নয়, আমির রশিদ আলীর আরও একটি গাড়ি, সেটাও এই মুহূর্তে এনআইএ এর গোয়েন্দারা সেখানে তল্লাশি চালাচ্ছেন। জানতে পারা গেছে যে দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর জন্য যে এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করা হয়েছিল, সেই আইইডি বিস্ফোরক বোঝাই এই i20 গাড়িতে আনার ক্ষেত্রে আমির রশিদ আলী প্রত্যক্ষভাবে উমরকে সাহায্য করেছিল। এবং এনআইএ এর ফরেন্সিকের যে উইং রয়েছে, তারা সেই গাড়ির যে আইডির অবশিষ্ট মিলেছিল সেগুলোকে বিশ্লেষণ করে উমর নবীর মূল সহযোগী যে এই আমির রশিদ আলী, তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ। আর এবার ভাঙড়ের খবর। ভাঙড় মানেই উত্তেজনা, আর ভাঙড় মানেই মনে হয় গুলি, কারণ এবারেও গুলি চলেছে। ভাঙড়ের পোলের হাট তৃণমূল আর আইএসএফ এর মধ্যে সংঘর্ষ। নওশাদ সিদ্দিকীর ছবি দেওয়া আইএসএফ এর রক্তদান শিবিরের গেট ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আইএসএফ এর বিরুদ্ধে আবার পাল্টা গুলি চালানোর অভিযোগ করছে তৃণমূল। আইএসএফ কর্মীর বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সত্যজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, পুলিশ কাউকে গ্রেফতার করেছে, কি হয়েছে ঘটনা? দেখো, এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। তবে ঘটনার সূত্রপাত যেটা, যে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার পাকা পোলের ঠিক পাশেই একটি রক্তদান শিবিরের করার কথা ছিল আইএসএফ এর। সে কারণের জন্যই তারা পাকাপোল বাজারে একটি তোরণ করছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের অনুগামীরা সেই তোরণ ভেঙে দেয়, করতে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা এবং ঝামেলার তৈরি হয়। সেক্ষেত্রে একদিকে যেমন আইএসএফ অভিযোগ করছে যে তাদের তোরণ ভেঙে দেওয়া হয়েছে, পাল্টা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি পাকাপোলে উপস্থিত হয়ে আইএসএফ এর বিরুদ্ধে এই মুহূর্তে উত্তর কাশীপুর থানার পুলিশ, পোলেরহাট থানার পুলিশ এবং লালবাজারের বিরাট পুলিশ উপস্থিত হয়েছেন। এবং পুলিশ সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে আজকে সারা রাত লালবাজারের বিশেষ পুলিশ বাহিনী সেখানে পিকেটিং করবেন। এবং এই দেখতে পাচ্ছি, এটা কি চলছে সত্যজিৎ? এখন এই মুহূর্তে পুলিশ সেখানে মোতায়েন আছেন এবং দুই দিকে, অর্থাৎ এখানের যে ভৌগোলিক পরিস্থিতি, একটা জলাশয় এবং তার জলাশয়ের একদিকে আইএসএফ এর কর্মী সমর্থক এবং অপরদিকে তৃণমূল কর্মী সমর্থকেরা উপস্থিত ছিল। এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়ে নিজেদের দখলে নিয়েছে এবং বলা যেতে পারে দুই পক্ষকে কার্যত সরিয়ে দিয়ে অনেকটাই পরিস্থিতির নিয়ন্ত্রণ এনেছে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ। এই কর্মসূচিটা নিচ্ছিল, সেখানে সেই জমির যে মালিক, সেই মালিক অলরেডি লিখিতভাবে থানাতে একটা কমপ্লেন করেছে যে আমার জায়গার উপরে এই ধরনের কর্মসূচি যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু তারপরেও গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে। জমির মালিক সহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে। এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা 2 রাউন্ড গুলি চালিয়েছে। আমরা কলকাতা পুলিশের যারা কর্মকর্তা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, যদি যেভাবে গুলি চালানো হয়েছে সেই ক্রিমিনাল, সেই সমাজ বিরোধীকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। থানা পারমিশন নিয়ে রক্তদান শিবির করবো বলে আমাদের ওই পাগারাতে একটা গেট বাঁধা চলছিল, এমনকি ব্যানার লাগানো বলে দিয়েছি। হরুন তার দলবল এনে পুরো ওখানে যেসব ছেলেপিলেরা ছিল তাদের উপরে আক্রমণ করেছে, মারধর করেছে। ছেলেরা সাংগঠনিকভাবে একদম দুর্বল হয়ে ভেঙে পড়েছে। তাই বলে একটা এই মানুষের যে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি অর্পণ শিবির, সে জায়গায় এসে ওনারা আক্রমণ করছে।
খরিলি লোকেরা এসে আমার স্বামীকে মারধর করেছে। টিএমসি সদস্যরা দাঁড় করিয়ে মারটা খাবিয়েছে। মারলো কেন? আমার স্বামী আইএসএফ করে বলে ওই জন্য মেরেছে। আমরা কি আমাদের স্বাধীনতা নিয়ে আমরা বাঁচতে পারবো না? ওদের গোলাম হয়ে সারা জীবন আমাদের কি থাকতে হবে? এটা আমরা মানবো না, মানছি না। গনগনে আছে ফুটতে থাকা রাজভবন নবান্ন সংঘাতে সামান্য জল পড়েছিল, আর তা বাষ্পের আকার নেওয়ার আগে রাশটা হাতে নিয়ে নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবন বনাম সাংসদ শনির দুপুরে শুরু হওয়া সংঘাত সপ্তমে পৌঁছে গেল রবির বারবেলা, যা শুধুই আর বাগযুদ্ধে আটকে নেই, গড়াচ্ছে আইনি লড়াইয়ের দিকে। পুলিশ থেকে কোর্ট, প্রতিপক্ষকে কোণঠাসা করতে দুপক্ষই সব প্রস্তুতি নিয়ে ময়দানে নেমে পড়েছে। ভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। लोगों को मिसलीड करने का स्टेटमेंट से রাজ্যের সাংবিধানিক প্রধানের কার্যালয়ে মজুত করা হয়েছে বন্দুক, বোমা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগে তুমুল শোরগোল। পাল্টা জবাব দিতে ময়দানে নামল রাজভবন। শনিবার রাতে বিবৃতি জারি করে বলা হয়, রবিবার ভোর 5টা থেকে সাংসদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের জন্য খোলা থাকবে রাজভবন। আদৌ কোনো অস্ত্র বা গোলা বারুদ রাখা হয়েছে কিনা সবাই দেখে যান। কল্যাণের দাবি ভুয়ো প্রমাণিত হলে সাংসদকে ক্ষমা চাইতে হবে। রয়েছি রাজভবনে এবং রাজভবনের বিভিন্ন ঘরগুলো, সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা একেবারেই আমাদের সামনে দরজা খুলে দিয়েছেন এবং তারা খুলে খুলে দেখাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন রাজভবনের অনেক ঘর রয়েছে, সেই সমস্ত ঘরগুলো তারা খুলে দেখাচ্ছেন। রাজ্যপালের এই কাজটা খুব হাস্যকর। রাজ্যপালকে তার ডিগনিটি নিয়ে চলতে হবে, এসব তার কাজ না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে রাজভবন। very serious criminal offense which has to be dealt with in that manner. I have ordered the Raj Bhavan to lodge a formal complaint with the police in Bengal. If the police do not do their duty as head of the state, I will take action against them as well. আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আমি সেটা প্রমাণ করব। I will prove that he is a butcher of the constitution. একটা করে হিংসাত্মক কথা বলেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। Let's go up to Supreme Court and decide the matter. চ্যাংড়াও আছেন। কড়া অ্যাকশনের মধ্যেই কল্যাণকে বিঁধেছেন রাজ্যপাল। সাংসদের এই ধরনের মন্তব্যে 26-এর ভোটে হিংসার মেঘ দেখতে পাচ্ছেন তিনি। लोगों को मिसलीड करने का स्टेटमेंट से उसका माना यह होगा आने वाले इलेक्शन में भी यहाँ हिंसा होगा, भ्रष्टाचार होगा, फील्ड में होगा, जहाँ वायलेंस की पॉसिबिलिटी से उसको वी हैव टू निप इट इन द बड। As governor, I will be in front of that. নবান্ন বনাম রাজভবন সংঘাত ছিল, বিতর্কের পালে হাওয়া তুলেছেন শ্রীরামপুরের সাংসদ। রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ তুলে বিরোধীদেরও তোপের মুখে পড়েছেন কল্যাণ ব্যানার্জি। যদি এটুকু না বলতে পারেন তাহলে আর তৃণমূল করেন কেন? এসব এর পেছনে আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আর কল্যাণ ব্যানার্জি জানে এই সমস্ত বললে, এর আগে উনি একজন মহিলা সাংসদ, তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এটা চূড়ান্ত নোংরামি। উনি সবাইকে যা খুশি বলার মতন একটা লাইসেন্স কোথাও ওনার কাছে আছে বলে মনে করেন। রাজ্যপাল তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বারবার বিতর্ক, বারবার কল্যাণ। ঠোঁট কাটা সাংসদের মুখে নাকি লাগাম নেই, শত সমালোচনাতেও ডোন্ট কেয়ার। কিন্তু তাই বলে অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগে সাংবিধানিক কার্যালয়ের দিকেই আঙুল। সমালোচনায় বিদ্ধ ডাকাবুকো শাসক সাংসদ। ক্যামেরায় পিকুর সঙ্গে দীক্ষা, সোমার রিপোর্ট, TV9 বাংলা। কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন একজন বিএলও, এমনই অভিযোগ। বেলেঘাটার একটা নার্সিং হোমে ভর্তি করা হয় বিএলওকে এবং বিক্ষোভ দেখান বাকিরা। চাপে পুরো চিরে চ্যাপ্টা অবস্থা, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছেন এই অভিযোগ ক্ষুব্ধ বিএলওদের। মানসিকভাবে বিধ্বস্ত, মুক্তি চেয়ে কান্না। রাজ্যের দিকে দিকে বিএলও বিক্ষোভের ছবিতে বিরাম নেই। রবিবার সকালে খাস কলকাতার বেলেঘাটায় বিএলওদের বিক্ষোভ। কাজের চাপে অসুস্থ বিএলও অনিমেষ নন্দী। অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানোর, যে কোনোভাবে কাটানো হয়নি। আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয়, কারণ আমি
ইসিআইয়ের আন্ডারে জব করি না, আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের কাজ ছিল বিএলওদের। সেই কাজের পর এবার ডেটা এন্ট্রির দায়িত্বও এসে পড়েছে তাদের ঘাড়ে। পাশাপাশি আছে নির্বাচন কমিশনের সতর্কবার্তা। তালিকায় অবৈধ ভোটারের এন্ট্রি হলে ঝুলছে শাস্তির খাড়া। বন্দুক ঠেকিয়ে বলা হয়, ট্রিগার চাপিয়ে বলা হয় এক্ষুনি করে দিন, এক্ষুনি করে দিন। 8 ঘন্টা লাগে সব কাজ করতে, কোনো সময় লাগে না। 8 ঘন্টা সময় লাগে। কিসের 8 ঘন্টা? আমরা মানুষের ভোটার লিস্ট ঠিক করছি, আমরা ছেলে খেলা করছি না। 10 দিন নেবেন, 10 দিন নেবেন, পরে 10 দিন, কিন্তু এখন পুরো টাইমলাইন রোজ রোজ চেঞ্জ হচ্ছে। ইভেন যে অ্যাপটাতে আমরা কাজ করছি সেটাও নট ওয়ার্কিং প্রপারলি, কেননা ওটাতে ডেটা এখনো সেইভাবে আপলোড হয়নি। আমরা করতে গিয়ে দেখছি যে রেকর্ড নট ফাউন্ড। কিন্তু এই অবস্থা হলো কেন সেটা না ভেবে আপাতত সমাধান খোঁজার চেষ্টায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সিইও দপ্তর সূত্রে খবর, বিএলওদের কাজের চাপ কমাতে চেষ্টা করছেন তারা। অতিরিক্ত বিএলও, ইআরও, এইআরও সামিল করার চেষ্টা। বিএলও অ্যাপে বিএলও ছাড়াও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বাকিদের সামিল করারও অনুমতি চাওয়া হয়েছে। রাজ্যের কাছে 1000 ডেটা এন্ট্রি অপারেটর চেয়ে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সূত্রের খবর, এর আগেও কমিশনের তরফে চাওয়া হয়েছিল ডেটা এন্ট্রি অপারেটর, কিন্তু রাজ্য নাকি সারাই দেয়নি। ইল ইকুইপড, ইল প্রিপেয়ার্ড একটা নির্বাচন কমিশন, তার মধ্যে রোজ নতুন নতুন সার্কুলার, রোজ নতুন নতুন ধমক, যেন সবাই একেবারে গোলাম। এর একটা ভাব করে নির্বাচন কমিশন যেভাবে চলছে ওটা ঠিক হচ্ছে না। আমার তো মনে হয় যে এই সংঘাত গুলোকে পেছন থেকে মদত দেওয়ার পেছনেও কোনো রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল আছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে সেন্ট্রাল ইলেকশন কমিশন, তারা কেন লোক রাখবে না? কন্ট্রাকচুয়াল বেসিসে লোক লাগবে না কেন? সব করবে রাজ্য সরকার, রাজ্য সরকারের ঘাট দিয়ে বন্দুক চালাবে, আর বিএলওদের বাধ্য করবে অবৈধভাবে ভোটারের নাম বাদ দিতে। খুব চাপ নিয়েই কাজ চলছে। আগামী দিনেও কি তাই চলবে, নাকি শেষ বেলায় কিছু স্বস্তি অপেক্ষা করে আছে বুথ লেভেল অফিসারদের জন্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপির বিএলএকে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এসআইআর এ ফর্ম তুলতে ভোটারদের বাড়ি না যাওয়ার নির্দেশ। ভাইরাল হয়েছে সেই অডিও, যদিও অডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আতঙ্কে বিজেপি কর্মী ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। মুখে কুলুপ অভিযুক্ত তৃণমূল নেতার, যদিও পাল্টা তৃণমূল নেতাকে হুমকির অভিযোগ উঠছে বিজেপির যুব নেতার বিরুদ্ধে। ওই যে ফর্ম তুলতে যাচ্ছে না, তুই যাবি না। আমি যাবো না, না, কারণ তৃণমূলের ছেলেরা এই নিয়ে একটুখানি কালকে রাত্রিবেলাও দেখুন আলোচনা হয়েছে, বুঝতে পেরেছিস? মানে যেহেতু আমি তুই সঙ্গে সঙ্গে থাকছি, তো আমি তো প্রস্তুতিতে ছিলাম না, কালকেও ছিলাম না। তা তোকে বলছি যে বিজেপি কয়েকজন বেশি বাড়াবাড়ি করছে, এই করছে সেই করছে। তা আমি তখন রাত্রিবেলা আসছিলাম আর কি। তুই এখন আমার নিজের লোক বলে সেটা বলছি আর কি। তুই তো ফর্ম দিয়ে দিয়েছিস, এবার ওরা তুলে নেবে, মানে যতটা পারবি করবি, খুব বুদ্ধি করে করবি যা করার। গতকাল সকালবেলা তৃণমূল সাপোর্টার বলতে পারেন, এবং আমাদের যে কাউন্সিলর রয়েছে 25 নম্বর ওয়ার্ডে, তার রিলেশনে মামা হয়, হিমাংশু দেবের মামা শ্যামল লোক, তিনি আমাকে ফোন করেন সকালবেলা। ফোন করে আমাকে মানে রীতিমতো বলেন যে আমি ফর্ম বিলি করেছি, সেটা ঠিক আছে, কিন্তু ফর্ম যখন নাকি কালেকশন হবে সেই সময় যেন আমি তাদের সাথে, মানে বিএলওর সাথে যেন কোনো রকমভাবেই না ঘুরি। তো এই ধরনের একটা থ্রেট আমাকে যখন সকাল সকাল ফোন করে ওঠে, তো যেহেতু আমার বউ আমার পাশে ছিল, তো সে সেই কথা শুনে খুবই আতঙ্কিত হয়ে যায়। আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে, সেও আতঙ্কিত হয়ে ওঠে, এবং তার সাথে সাথে আমার বয়স্ক মা, সেও আতঙ্কিত হয়ে ওঠে। তো এই ধরনের আতঙ্কের থেকে রেহাই পাওয়ার থেকে যদি কিছু বাঁচার কিছু উপায় আমার কাছে আসে, সেটা থেকে কিছু রেহাই পাওয়ার জন্য আমি আমার মণ্ডল সভাপতির কাছে জানাই, এবং আজ আমার মণ্ডল সভাপতিকে নিয়ে আমি গোলা থানায় এসে একটা কমপ্লেন করে গেলাম। এসআইআর করে স্বচ্ছ ভোটার তালিকায় নির্বাচন হলে বিহারে আমরা ফলাফল দেখেছি কি হতে পারে, তো আগামী দিনে এখানেও একই অবস্থা হবে। আর এই তৃণমূলের চুনোপুটি যারা এখন বড় বড় আওয়াজ দিচ্ছে, এদের তো দুদিন বাদে খুঁজেই পাওয়া যাবে। আর পানিহাটির একটা বিএলের গায়ে হাত উঠলে তার পাল্টা জবাব দেওয়া হবে। দেখবো কে আসে কাকে বাঁচাতে তখন।
বহরমপুরে বিস্ফোরক পাওয়া গেল, উদ্ধার হয়েছে ট্রাইসালফাইড 2 কেজির। এই ট্রাইসালফাইড উদ্ধার বহরমপুরের রানীনগর গ্রাম থেকে। রবিবার বিকেলে বহরমপুর থানার পুলিশ রানীনগর গ্রামের শহীদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে 2 কেজি অ্যামোনিয়াম ট্রাইসালফাইড উদ্ধার করে। পুলিশের যাওয়ার আগে শহীদুল শেখ আর মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়েও যায়। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে এখন পুলিশ। খড়দার রহরার ঠাকুর কলোনিতে বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে ঘরের চাল, মজুদ বাজি তৈরির মশলা। সেখান থেকে বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। বসতি এলাকায় কি করে এত বাজি তৈরির মশলা মজুদ থাকতে পারে? তদন্তে রহরা থানার পুলিশ। আটক এক পলাতক অভিযুক্ত অভিজিৎ সিং। আমাদের সকলের একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটা হচ্ছে নিজের একটা বাড়ি হোক। এটা সেই বাড়ির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা নিজের কষ্টের রোজগারের টাকা একটা সুন্দর ফ্ল্যাট। আর সেই ফ্ল্যাট যদি কোনো জলাশয়ের ধারে হয় সেটা তো কেয়া বাদ। আর তা যদি ওয়াটার সাইডে মানে কোনো বড় জলাশয়ের ধারে হয়, সত্যি তার কোনো তুলনা হয় না। তবে পানিহাটির ওয়াটার সাইড অ্যাপার্টমেন্টে কিন্তু এখন জলই যন্ত্রণা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সমস্যা এমন জায়গায় পৌঁছেছে যে সারা জীবনের স্বপ্নের যে ছাদ, সেই ছাদ বেঁচে চলে যেতে চাইছেন আবাসিকরা। পানিহাটির নীলগঞ্জ রোড, ঝাঁ চকচকে এলাকা, মাথা উঁচু করে দাঁড়িয়ে একের পর এক আবাসন। তবে এখানেই এক আবাসনে এ কি ছবি! নাম ওয়াটার সাইড আবাসন। এখানে জল জীবন নয়, যন্ত্রণা। নামেই যেন আগেভাগে বলা ছিল সারা বছর জলের সঙ্গে ঘর করতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, এখানে তাই সব ঋতুতেই পাশে জমা জল। শুধুমাত্র যাতায়াতের সমস্যা নয়, আবাসনের কোণে কোণে জমা জলে এখন রোগের আতুরঘর। মশার লার্ভা, ইঁদুর, সাপ, কি নেই এখানে? আমি তো গ্রাউন্ড ফ্লোরে থাকি, এখানে কিলবিল করছে, মশার লার্ভা কিলবিল করছে। এবং আমাদের যে আউটলেটগুলো আছে রান্নাঘরের বলুন, বাথরুমে বলুন, সেই দিক দিয়ে এই কেঁচো, মশা, মাছি, এমনকি ইঁদুর, সাপেরও একটা ভয় আছে। তবে আবাসন যখন তৈরি হয়েছিল তখন এই সমস্যা ছিল না। সমস্যা শুরু হয় পাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ার পরে। নিকাশির কোনো সংস্কার হয়নি। প্রত্যেকের আমরা রেগুলার বোধহয় ভগবানের কাছে প্রে করি যাতে করে বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলেই আবার যে চিত্রটা হবে। এখন তো তবু নয় যাতায়াত করছি, যদিও ওতে মানে হাই রিস্ক, অনেক বয়স্ক মানুষ আছেন, বাচ্চারা আছে, এবং বর্ষা হলে পর যে সিচুয়েশনটা হয় চোখে দেখা যায় না। এবং প্রত্যেকে মানে বেশ কয়েকজন আবাসিক বলছেন যে এই আবাসন ছেড়ে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। জলটা যদি এখান থেকে না করেন, সবথেকে বড় জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, আমরা ভয়াবহ চিন্তা, তাও ধরুন 1.5 মাস হয়ে গেছে, আমরা ভয়াবহ চিন্তার মধ্যে যেটা আছে যে কোন সময় একটা কোনো মহামারী আকার ধারণ করে। এরপরে তো আমাদের সত্যি কথা বলতে আমাদের আবাসিকরা মিলে, আমাদের পরামর্শ আমাদের সঙ্গে আছে, আমরা মিলে কিন্তু আমরা একটা স্টেপ, যে কোনো কিছু আমরা একটা ড্রাস্টিক স্টেপ নিতে অবশ্যই নেব। সরকারি প্রশাসন থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং লোকাল কাউন্সিল অল আর ইনভলভ, সবাই সব কিছু জানে, অনেকবার মাল্টিপল টাইমস এরা দেখে গেছেন, জানা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। সুতরাং এখানে শুধু মানে মন্ত্রী পর্যন্ত যাওয়া ছাড়া বাকি সমস্ত লেভেলের কাজ হয়ে গেছে। আশ্বাস ভরসা সবই দিয়ে গেছে, কিন্তু এক্সিকিউশনটা হচ্ছে না। আশ্বাস দেওয়া সত্যিই সহজ, কিন্তু কাজ? পানিহাটি পুরসভার চেয়ারম্যান অবশ্য বলছেন প্ল্যান পুরো রেডি, খালি কাজে নামার অপেক্ষা। এদিকে বিরোধীরা প্রশ্ন তুলছেন কাজের ইচ্ছে নিয়ে। জলকে যদি বাইরে নিয়ে আসা যায়, তার ড্রেনেজ সিস্টেমকে কীভাবে করা যায় সেটা আমরা ইঞ্জিনিয়ারদের নিয়ে ভিজিট করে দেখেছি। এবং নীলগঞ্জ রোড থেকে যদি একটা ড্রেনকে পুরো বার করে অশ্বিনী দত্ত রোড ধরে আমরা বিটি রোডে ফেলতে পারি, আর একটা সাইড আর এন ট্যাগর রোড ধরে আমরা যদি বিটি রোডে ঠিকমতো ফেলতে পারি, তাহলে হয়তো আগামী দিনে জলটা বার করতে পারবো। প্লাস গুরু নানকের সঙ্গে যেটা কথা হয়েছে, গুরু নানকের জলটাও ব্যাক সাইডে নীলগঞ্জে আসে, সেই জন্য ওই যে নীলগঞ্জে গুরু নানকের যে ঝিলটা আছে ওরা সেটাকে বিউটিফিকেশান করছে। এবং গুরু নানকের জলটাও যদি ড্রেনেজ সিস্টেম করে ওরা বিটি রোডে নিয়ে গিয়ে ফেলতে পারে, তাহলে আমরা ওয়াটার সাইডকে আমরা বাঁচাতে পারবো। ওয়াটার সাইড আবাসনে 150-র ওপরে পরিবার থাকে। এখন ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, অনেক শীতকাল চলে এসছে, তাও ওখানে জমা জল। ওয়ার্ডের কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, কারোর কিছু মাথা ব্যথাই নেই মানুষকে পরিষেবা দেওয়ার, কোনো পরিকাঠামো নেই এই পৌরসভার। রাজনীতির কচকচানিতে কিন্তু আবাসনের ছবি পাল্টাচ্ছে না আবাসিকদের সমস্যাও। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের। সব পক্ষকে জানানো হয়েছে, এরপরেও সমস্যার সমাধান না হলে বৃহত্তর পদক্ষেপ নেবেন আবাসিকরা। অনেকে তো আবার কষ্ট করে কেনা ঘর ছেড়ে যাওয়ার ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছেন। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।
কাণ্ডটা করে বসলেন বলুন তো বিহারী বাবু? রাজনীতির গনগনে ময়দানে শত্রুপক্ষের প্রশংসা করে বসলেন। তবে কি শত্রু চিনলেন না শত্রুঘ্ন? বিহারের এনডিএর জয়ে আপ্লুত হয়ে নীতিশ কুমারকে বিবিধ বিশেষণে ভরিয়ে দিলেন শত্রুঘ্ন সিনহা। নীতিশ যে বিজেপির জোট শরিক, দল পড়েছে মহাবিড়ম্বনায়। আসানসোলের সাংসদকে নিয়ে প্রবল অস্বস্তিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। দলের লাইনের বিরুদ্ধে হাঁটা সাংসদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস, না শুধুমাত্র অভিনেতার ব্যক্তিগত বক্তব্য বলে এড়িয়ে যাবে, সেটা সময় কথা বলবে। বিহারের দুরন্ত জয় নীতিশ কুমারকে এমনই বিবিধ বিশেষণে ভরিয়েছেন আর এক বিহারী বাবু, শত্রুঘ্ন সিনহা, আসানসোলের তৃণমূল সাংসদ। নীতিশকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যে সরকার বিহারবাসীর পাওয়ার কথা ছিল সেই সরকারই তারা পেয়েছে। নীতিশ কুমার সবচেয়ে দীর্ঘ সময়ের বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নীতিশের সঙ্গে নিজের কিছু পুরনো ছবিও পোস্ট করছেন শত্রুঘ্ন। বিহারী বাবুর এই পোস্টেই বঙ্গ রাজনীতিতে শোরগোল, তৃণমূল শিবিরে বিড়ম্বনা। আমি একজন দলের নির্বাচিত সাংসদ, দলের প্রথম সারির মুখ, সেখানে আমার বক্তব্যে কি অভিঘাত হবে সেইটুকু যে কোনো রাজনীতিবিদের বোঝা উচিত। শত্রুঘ্ন সিনহার এই স্টেটমেন্ট করবার আগে দলের কর্মীদের ভাবাবেগের দিকে তাকানো ভালো হতো। সদ্যই রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন বিহারী বাবু। এ হেন শত্রুঘ্ন এবার বিবিধ বিশেষণে ভূষিত করলেন বিজেপির শরিক দলের নেতাকে। এমসি পার্টির বিরুদ্ধে গিয়ে, পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য সত্য কথাটা আপনি বলেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, হয়তো বার্তা নিয়ে মমতা ব্যানার্জির হয়ে শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। পাটনা সাহিব থেকে বিজেপি সাংসদ ছিলেন, বাজপেয়ী জমানায় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, পরে কংগ্রেস ঘুরে বর্তমানে আসানসোলের তৃণমূল সাংসদ। শত্রুঘ্নকে নিয়ে তৃণমূলের অস্বস্তি নতুন কিছু নয়। এর আগে আমিষ নিরামিষ নিয়ে মন্তব্যে বিতর্ক বাঁধিয়েছিলেন। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। এবার আরো এক বিতর্ক। শত্রুঘ্নের প্রশংসা বার্তা এবার দলের বিড়ম্বনার কারণ। দলের সাংসদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ করবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।